এই যে কতগুলা কুলাঙ্গার আওয়ামী ফুর্তি যোদ্ধা যেগুলো ছিল, এই ফুর্তি যোদ্ধারা লম্বা লম্বা কথা বলতেছে। কালকে আমার অত্যন্ত দুঃখ লাগলো মেজর আখতারুজ্জামান তার একটা সাক্ষাৎকারে, অবশ্য তারে একদম অ্যাডভোকেট মাহবুব সম্ভবত একদম জাতা বলছে, তার নাকি দরকার আছে, মানে আওয়ামী গন্ধ যার সাথে একটু যাবে, আওয়ামী এই যে চেতনা, কারণ এরা তো আসলে ওই যে বললাম না, ওরা তো ছিল ফুর্তি যোদ্ধারা, মুক্তিযোদ্ধা ছিল না। শেখ মুজিবের পরিবারে একজন, শেখ মুজিবকে কেউ বলে সারেন্ডার করছে, কেউ বলে চলে গেছে, কেউ বলে অ্যারেস্ট করছে। শেখ মুজিবকে যে অ্যারেস্ট করছে সে, তার মধ্যে প্রধান ছিল মেজর সিদ্দিক সালিক। সে একটা বই লিখছে পাকিস্তানি, সে জিয়াউলকের সাথে 1988 সালে প্লেন দুর্ঘটনায় মারা গেছে। তার বইটা বাংলাদেশেই পাবলিশ, ইউনিভার্সিটি প্রেস লিমিটেড পাবলিশ করছে। আপনি দেখেন শেখ মুজিবকে যখন অ্যারেস্ট করতে গেছে, সুটকেস নিয়ে উনি একদম গোছগাছ করিয়া রেডি। আপনি জানেন, আপনি রেডি? হয় আমি রেডি। রাত 1:30টার সময় যখন অ্যারেস্ট করতে যায় একদম রেডি উনি। অর্থাৎ হি ওয়ান্টেড টু বি দ্য প্রাইম মিনিস্টার অফ পাকিস্তান। আপনি যে বললেন মেজর জিয়া 25শে মার্চ দিবাগত রাত 26শে মার্চ 1:30টার সময় যখন উই রিভল্ট বলছে, তখন তো স্বাধীনতা ঘোষণা অফিসিয়ালি হয় নাই। 16 শহর 2 নম্বর গেটে যেখানে আজকে ছাত্র মারা গেছে, বিপ্লব উদ্যান নামে যে এরিয়াকে নাম করা হয়েছে, তো সেই জায়গাতে উনি যখন উই রিভল্ট বলল, পরবর্তীতে উনি নিজের নামে এবং পরে শেখ মুজিবের নামে যে স্বাধীনতার ঘোষণাটা, মানে এমন একটা সিচুয়েশন তিনি তৈরি করলেন যে শেখ মুজিবের তখন এটা অস্বীকার করার কোনো উপায় থাকলো না, পয়েন্ট অফ নো রিটার্ন চলে গেল, যেটা উনি বাধ্য করলো। অর্থাৎ আমাদের এই সেনাবাহিনীতে পরে ইস্ট বেঙ্গলের 4-5টা রেজিমেন্ট যখন যোগ দিল, 8ম ইস্ট বেঙ্গলে যখন জিয়া এটা ঘোষণা করার পরে যখন এটা মানে একদম স্কুলিংয়ের মতো সাধারণ মানুষের মধ্যে এবং সেনাবাহিনী, বিডিআর, পুলিশের মধ্যে, তখন তো ইপিআর ছিল, ইস্ট পাকিস্তান রেজিমেন্ট, যেটা এখন বিজিবি বানাইছে, অগ্নি স্কুলিংয়ের মতো ছড়িয়ে গেল। সেই আপনার স্বাধীনতা যুদ্ধের পরে এখন আমি বলতেছি এই যে এই 1500 টাকা আপনার কি বলে ভাতাভোগী এই গোপালী এবং ধানমন্ডি 5 নম্বরে পাকিস্তানি সেনাবাহিনীর সম্পূর্ণ পাহারায় তার পরিবার এখানে ছিল। শেখ মুজিবের আসল চেহারা উন্মোচন না করতে পারলে আপনার কোনো শব্দ নাই। এই যে আমাদেরকে যে এই যে বাঙালি জাতীয়তাবাদ, আমি দেখলাম কয়েকজন আওয়ামী লীগের নেতা, তুমি কে আমি কে, বাঙালি কেন 47 সালে জুতা মারছে, তোমাদেরকে ভালো লাগে নাই? আমাদের ফজলুল হক সরওয়ার্দী, মৌলানা ভাষা নিজে পাকিস্তানটাকে এই যে ইন্ডিয়ার ভাগ করে যায়, পূর্ব পাকিস্তানকে যে আজকে বাংলাদেশ পাইছো, তোমাদের ওই যে যাদের পিতা বলো, লজ্জা লাগে না তোমাদের? তোমরা শ্যামাপ্রসাদ মুখার্জির আরএসএস করো গিয়া বাঙালি জাতীয়তাবাদ, মূর্খ জাতীয়তাবাদ। বাঙালি জাতীয়তাবাদের উৎপত্তি যেই জায়গায়, তাদের ওখানে বাঙালি জাতীয়তাবাদ আছে নাকি? আছে কলকাতায়। তারা বলে তুমি কে আমি কে, বাঙালি। বাংলাদেশি লেখা লজ্জা লাগে না? জিয়াউর রহমানের নাম জন্য লজ্জা লাগে? জাতীয় আত্মপরিচয় জিয়াউর রহমান দিয়ে গেছে, সেই জন্য লজ্জা লাগে তোমাদের? আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা বাংলাদেশি। আমার ভাষার জন্য আমি বাঙালি, আমার ধর্মের জন্য আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যেই হই। এইসব ওই বস্তা পচা জাতীয়তাবাদ, শেখ মুজিবের সেই সব পচা ডার্টি মতবাদ, মুজিববাদ আর বলিয়া কোনো লাভ নাই। ঠান্ডা হয়ে যাও। এই যে আমাদের ছেলেরা যে এখন রক্ত গরম হয়েছে, এই যে এতদিন পর্যন্ত ছাত্রদেরকে পরিকল্পিতভাবে এগুলো নিয়ে আমরা ডিসকাস করছি, নিশ্চয়ই আমার দর্শক শ্রোতাদের মনে থাকবে। আমাদের সকল বিশ্ববিদ্যালয়ের ছেলে মেয়েদেরকে যারা পরিবর্তন আনতে পারে, করতে পারবে, তাদেরকে শেষ করে দেওয়ার জন্য গত 20 বছর ধরে যে পরিকল্পনা তারা সাজিয়েছিল, আমি মনে করি আমাদের তরুণরা তাতে লাথি মেরে, থুতু মেরে এগিয়ে আসছে। আমি এখন দৃঢ়ভাবে বিশ্বাস করি এবং সাথে সাথে আজকের যে আন্দোলন, এটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার কোনো কারণ নাই। কালকে সকালে হাসিনা বলবে ঠিক আছে কোটা মেনে নিলাম, অথবা তার বসংবদ এই যে কোর্টকে দিয়া হয়তো বলাবে ঠিক আছে কোর্টের একটা রায় সে ডিক্লেয়ার করো। আসল তো হইলো গোপালী। সে যে মানে একটা সহিংসতা চাচ্ছে আরো বেশি মাত্রায়, সেটা প্রমাণ হচ্ছে যে আজকে একটু আগে ঘোষণা আসলো যে সকল স্কুল, কলেজ সহ শিক্ষা প্রতিষ্ঠানগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
তো এটার পিছনে কি মতলব থাকতে পারে বলে আপনার মনে হয়? না, এটা স্বাভাবিক। আপনি যখন পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো তো হল কেন্দ্রিক, বেশিরভাগ আপনি বলতে পারেন মোর দেন 80% স্টুডেন্ট অন্য ডিস্ট্রিক্ট থেকে আসে, বাইরের থেকে আসে, অথবা তাদের ঢাকায় হয়তো ভাড়া করে থাকে, মেসে থাকে। ফলে যখন হল ভ্যাকেন্ট করবে, স্বাভাবিকভাবেই ক্যাম্পাস শান্ত হওয়ার একটা সুযোগ থাকবে। এবং আপনার স্কুল ছাত্রছাত্রীদেরকে অনেক পিতামাতা প্যারেন্টরা আছে যারা বাচ্চাদেরকে, ছেলে মেয়েদেরকে আর ঘর থেকে বেরোতে দিবে না। এটা তো অবশ্যই দুরভিসন্ধি। কিন্তু আমি মনে করি বাংলাদেশের তরুণদের, আমাদের ছাত্রদের, তাদের যে বিবেক, তারা যে সত্যের পক্ষে, তারা যে ভোট দিতে পারে নাই, তারা যে আইনের শাসন এই দেশে নাই, তারা যে তাদের পিতামাতারা যে মাথা নিচু করে বালির ভিতরে মাথা ঢুকিয়ে রাখছে, সেখান থেকে তারা মাথা বের করছে। বালির ভিতরে মাথা রেখে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা কোনোদিন হবে না। আমি মনে করি আমাদের ছেলে মেয়েরা সেটা বুঝছে। বিশ্ববিদ্যালয় বন্ধ করুক, কলেজ বন্ধ করুক, স্কুল বন্ধ করুক, বিমানবন্দর বন্ধ করুক, কোনো কাজে আসবে না। আমি মনে করি এখনই রাজনৈতিক নেতৃত্বের গুণাবলী আপনাদের কি আছে। আপনারা যদি সত্যি সত্যি দেশের পরিবর্তন আপনারা যেটা চাচ্ছিলেন গত 15 বছর ধরে, আমাদের দেশের যে সকল ন্যায় নীতি, আইন কানুন, দেশের বিবেক বলতে সব ধ্বংস করেছে এই শেখ মুজিব এবং তার মেয়ে, এদেরকে চরম শায়েস্তা দেওয়ার জন্য, বাংলাদেশে আইনের শাসন ফেরত আনার জন্য, বাংলাদেশের সকল কিছুর মূলে ছাত্ররা যতদিন না নামবে ততদিন যে পরিবর্তন হবে না, সেটা আমরা জেনেও লুকানোর চেষ্টা করছি। এবং রড প্ররোচনায় আমি মনে করি ইট ইজ এ রিসার্চ ওয়ার্ক, যে ছাত্ররা যতদিন পর্যন্ত দমায়ে থাকবে বাংলাদেশে পরিবর্তন আসবে না, আসে নাই। এখন ছাত্ররা নামছে, রাজনৈতিক নেতৃত্বের বিচক্ষণতা, তাদের যোগ্যতা, আপনাদের এখন আর ছাত্রদের কথা চিন্তা করে লাভ নাই। আপনারা তাদেরকে নেতৃত্ব দিবেন সঠিক পথে, এবং মঞ্জিলে মকসুদে পৌঁছানোর জন্য যা যা করণীয় তা করতে হবে। আমি গতকাল রাতে হিসাব করছিলাম, এই 17 বছরে 21টা বিশাল বিশাল ঘটনা ঘটেছে, যার একটাই ছিল যথেষ্ট এই রেজিমকে উৎখাত করার জন্য। সেখানে রাজনৈতিক নেতৃত্বের বিচক্ষণতা, রাজনৈতিক নেতৃত্বের অযোগ্যতা এবং অদূরদর্শিতা প্রমাণ আপনারা দিছেন, দূরদর্শিতার প্রমাণ দিতে পারেন নাই, সেজন্য আপনারা ব্যর্থ হয়েছে। কিন্তু এখন যদি ব্যর্থ হন, আল্লাহ না করুক, আমি মনে করি না ব্যর্থ হবে, কারণ তরুণরা নেমেছে। আপনাদের নেতৃত্ব শেষ। বাংলাদেশে ছাত্ররা তাদের হাতে নেতৃত্ব নিবে। আমি ছাত্রদেরকে বলবো, যদি সিনিয়র নেতারা অযোগ্যতার পরিচয় দেয়, বাংলাদেশে তোমরাই নেতৃত্ব দিয়ে বাংলাদেশকে গণতান্ত্রিক, যেই জন্য তোমার বাপ দাদারা স্বাধীন বাংলাদেশ সত্যিকার অর্থে করেছিল, সেই পিন্ডির গোলামি, পাকিস্তানের গোলামি থেকে বাঁচার জন্য, যে গোলামি উৎখাত করার জন্য যে স্বাধীনতা 1971 সালে আমরা পেয়েছিলাম, তার আসল স্বাধীনতা কিন্তু আমি আবার মনে করাই দিব 47 সালের 20 জুন, যেদিন বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলির পূর্ব পাকিস্তানের নেতারা পাকিস্তান থেকে, ভারত থেকে ভাগ করে পূর্ব পাকিস্তানকে অথবা পুরো বেঙ্গলকে একটা দেশ করতে চাইছিল। পুরো বেঙ্গল করতে না পারলেও ইন্ডিয়া থেকে ভাগ হয়ে আজকের বাংলাদেশ যে আমরা পেয়েছিলাম, 75% কাজ সেই দিন শেষ হয়ে গেছে বলে এখন বিশেষজ্ঞরা মনে করে, আমিও তাদের সাথে একমত। সুতরাং 71 সালে যে 25% বাকি ছিল, সেটা 71 সালে আমরা করেছি, আমাদের পিতামাতারা করেছে। তো সুতরাং এইটা রক্ষার জন্য, এই যে দিল্লির কাছে গোলামি, দিল্লির দাসত্ব, এই যে দিল্লির কাছে মুদ খাইয়া যে বাংলাদেশ চালায়, এখান থেকে উৎখাত করার জন্য কোটা বিরোধী আন্দোলন যে শুরু করলাম, এটা শুধু কোটা বিরোধী আন্দোলন বলে আমি মনে করি না। মেধাবী, যোগ্য, দূরদর্শী আজকের এই যুগে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদেরকে বলবো, তোমাদেরকে বুঝানোর আমার কিছু নাই, তোমরা অনেক অ্যাডভান্স, আমি মনে করি অনেক যোগ্যতা আছে তোমাদের। বাংলাদেশকে পরিবর্তন করার জন্য তরুণরা, ছাত্রছাত্রীরা, ছেলেমেয়েরা, ভাই বোনরা, আমরা যেটাই বলি, বাংলাদেশের সকল প্যারেন্টকে বলবো,
সকল মানুষকে বলবো, সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে বলবো, আপনারা রাস্তায় নামুন। আপনারা আমাদের ছেলে মেয়েদেরকে রক্ষার জন্য রাস্তায় নেমে এই ভারতের দাসীকে, এই ভারতের মেইড সার্ভেন্ট, এই গোপালী হাসিনাকে উৎখাত করার জন্য আমাদের ছেলে মেয়েদের পাশে থাকবেন, এবং সেই পাশে থাকার মাধ্যমে আমরা আমাদের পরবর্তী জেনারেশনের কাছে আমাদের ঋণ শোধ করব। না হলে পরবর্তী জেনারেশন আমাদের এই কুপমণ্ডুকতার জন্য, আমাদের এই অযোগ্যতার জন্য আমাদেরকে ইতিহাস যেমন ছাড়বে না, আমাদের পরবর্তী জেনারেশনও আমাদেরকে ছাড়বে না। কারণ আমরা এরকম মধ্যযুগীয়, এরকম ডার্টি, এরকম মৃত্যু, এইরকম জাহান্নামী, এইরকম বদমাইশ একটা দস্যুর শাসন আমরা মেনে নিছি। সুতরাং এখন থেকে, কালকে থেকে আমি বলবো না, এই মুহূর্ত থেকে আমরা সকল মানুষ, সচেতন মানুষ, ভারতীয় দালাল ছাড়া, ভারতীয় দালাল আর বাকশালী ছাড়া সবাই আপনারা একযোগে, শুধু কোটা টোটা এগুলো বুঝি না, পরিবর্তন বাংলাদেশে আনতে হবে। এবং এই পরিবর্তন আমাদের তরুণদের মাধ্যমে আসবে। আপনারা শুধু তাদেরকে গাইড করবেন, তাদের কাছে তাদের প্রোটেকশন দিবেন, তাদের সাথে থাকবেন। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। তো এখন এই যে জনগণের মাঝেও কিন্তু একটা ফ্রাস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি বিএনপি কে কেন্দ্র করে। এটা কিন্তু মানে একটা অশনি সংকেত। যে কাজী সাজ্জাদ হোসেন মিঠু নামের একজন লিখেছেন যে বিএনপি এখনো ঘরে বসে আছে, বা বিএনপির বিষয়ে কিছু বলেন ভাই। তো এখন জনাল ভাই, আপনি এবং আমরা কিন্তু বিএনপির বিষয়ে কিন্তু অনেক অপ্রিয় সত্য কথা আমরা ইদানিং বলা শুরু করেছি, যেগুলো আমরা আন্দোলনের স্বার্থে এতদিন আমরা মুখ বুঝে সহ্য করেছি, আমরা বলিনি। কারণ আমরা মনে করেছি যে এসব কথাবার্তা বললে বিএনপির যারা তৃণমূলের কর্মী রয়েছেন তাদের যে একটা স্পিরিট সেটা ড্যাম হয়ে যাবে এবং তারা আন্দোলনের যে একটা উৎসাহ সেটা হারিয়ে ফেলবে। সেজন্য আমরা কিন্তু জেনেও কিন্তু বিএনপিকে সমালোচনা করতাম না। আমরা অনেক তথ্য আমাদের কাছে ছিল, আমরা ওগুলো চেপে যেতাম আন্দোলনের স্বার্থে। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে আসলে আমরা চুপ করে থেকে লাভটা কি হয়েছে। চুপ করে থেকে গত 15.5 বছরে এই বিএনপি নামক দলটি, এদের ভেতরে এত বেশি রয়ের লোক বা এত বেশি আওয়ামী লীগের দালাল শ্রেণীর লোক তৈরি হয়েছে যে যারা আন্দোলনগুলোকে অলওয়েজ একটা সাবোটাজ করে ফেলছে। এবং দেখা যাচ্ছে যে এত জনসমর্থন যেই দলটার প্রতি রয়েছে, এই জনসমর্থনটাকে ক্যাপিটালাইজ করে এই দলটা মাঠের আন্দোলন চাঙ্গা করতে পারছে না, কারণ তাদের শস্যের ভেতরেই অনেক ভূত রয়েছে। এবং আপনি যে এই কোটা আন্দোলন যেটা চলছে, এই আন্দোলনটি দেখুন, এটাকে কেন্দ্র করে যে বিএনপি কিছু করবে বা একটা মানে ছাত্রদের সাথে তারা যে একটা একাত্মতা ঘোষণা করে যেভাবে তাদের মাঠে আমরা দেখতে চেয়েছিলাম, এখনো পর্যন্ত কিন্তু সেভাবে তাদেরকে আমরা দেখতে পাইনি। কিন্তু এই আজকে যেটা হলো আর কি, আজকে দুপুরের দিকে আপনি হয়তো খেয়াল করেছেন যে ছাত্র দলের তারা যেটা করলো, তারা আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে তারা একটা ওই জগিং করলো তাদের পার্টি অফিস নয়াপল্টন থেকে শুরু করে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত। তারা একটা লেফট রাইট করে একটা লেফট রাইট করে একটা জগিং করে তারা আবার অফিস শেষ করলো। তো আমরা কিন্তু গত 15.5 বছর ধরে বিএনপিকে এটাই দেখছি যে তারা একটা লেফট রাইট করে একটা ওই কুচকাওয়াজ হয় না, সেনাবাহিনীর কুচকাওয়াজ করে তাদের পার্টি অফিস থেকে রাইট অ্যাঙ্গেল পর্যন্ত তাদের একটা দৌড়। এবং এটাও কিন্তু ওই পুলিশের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং করেই তারা করে আসছে, কারণ বিএনপির ভেতরে তো আওয়ামী লীগের অনেক এজেন্ট রয়েছে এবং বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ যারা রয়েছে, আমরা তো নাম উল্লেখ করেই তো অনেকের নাম বলি, তারা কিন্তু এ ধরনের একটা ওই যখন একটা ওই পার্টি অফিস থেকে রাইট অ্যাঙ্গেল মোড় পর্যন্ত যখন একটা মিছিল বের করবে, পুলিশের সাথে কিন্তু একটা আন্ডারস্ট্যান্ডিং করেই তারা বের করে যে ভাই আমরা কিছু করবো না, আমরা এখান থেকে এই পর্যন্ত যাবো, আবার এখানে ফিরে আসবো, কিছু বলবেন না। পুলিশ হতে পারে আচ্ছা যাও তোমরা একটু করো। আবার মাঝে মাঝে দেখেছেন রুহুল কবির রিজভী, তিনি 10-12 জন লোক নিয়ে তিনি হেঁটে যাচ্ছেন এবং ওইটা 10-15 জন ক্যামেরাম্যান তাকে ওইটা আবার ভিডিও করছে এবং এটা নিয়ে একটা হাস্যকর একটা অবস্থা হয়, তার সাথে কিছু নারী নেত্রী থাকে। তো তখন এটাকে কেন্দ্র করে কিন্তু মানুষ বলে যে একটা হিজড়া দল, 10-12 জন নিয়ে তারা একটা ওই লেফট রাইট মুভমেন্ট করছে। তো এই যে একটা হাস্যকর দল, একটা শহীদ জিয়ার দল, যারা উই রিভল্ট বলা দল, এত সাহসিকতাপূর্ণ একটা দল, আজকে এদেরকে নিয়ে মানুষ হাসি তামাশা করে যে এরা হিজড়া, এরা আন্দোলন করতে পারে না, এরা কাপুরুষ। অথচ এত জনসমর্থন আছে, কিন্তু আন্দোলনের ক্ষেত্রে আমরা দেখি যে সিনিয়র নেতৃবৃন্দ, এই যারা তৃণমূলের যারা রয়েছেন, যারা মন প্রাণ উজাড় করে রাজপথে যুদ্ধে নামতে চায়, তাদেরকে নামতে দিচ্ছে না। এবং বেগম খালেদা জিয়ার জন্য আমি জানি যে তৃণমূলের যারা রয়েছেন তারা খুবই তারা ফেটে পড়ছেন যে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ কেন আমাদেরকে বলে না যে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথ গরম করতে বা একটা হরতাল দিতে। সিনিয়র নেতৃবৃন্দ তো অলরেডি রয়ের কাছে বিক্রি হয়ে বসে আছে।